নমস্কার বন্ধুরা, আবারও তোমাদের আমি স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলের মাধ্যমে আমরা টিআরপিটি পরিচালিত ট্যাট 1 এবং ট্যাট 2 পরীক্ষার মক টেস্টগুলো বিস্তারিতভাবে আলোচনা করব। আগের ভিডিওতে আমরা 40 নম্বর প্রশ্ন পর্যন্ত আলোচনা করেছিলাম। সাবজেক্ট ছিল জিওগ্রাফি আর টপিক ছিল সৌরজগৎ। আজকে 41 নম্বর প্রশ্ন থেকে আমরা আলোচনা করব। সবার আগে যারা নতুন তাদের আমি বলে দিই যে প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমাদের 5 থেকে 10 সেকেন্ড সময় দেওয়া হবে। ওই সময়ের মধ্যে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে 41 নম্বর প্রশ্নের কোন উত্তরটা সঠিক হবে, প্রত্যেকটা প্রশ্নেরই কোন উত্তরটা সঠিক হবে সেটা লিখে দেবে। লেখার সিস্টেম হচ্ছে 41-এর এ অথবা 41-এর বি, এভাবে। আর যদি সম্ভব হয় 41-এর এ লিখে অথবা শুধুমাত্র ইউরোপা 41 ইউরোপা এই অপশানটি লিখলেও চলবে। এটা লেখার মাধ্যমে তোমাদের সাবকনসিয়াস মাইন্ডে এই উত্তরটা অটোমেটিক্যালি বসে যাবে এবং যখন তোমরা ট্যাট পরীক্ষাতে বসবে তখন দেখবে এই আনসারগুলো অটোমেটিক্যালি চলে আসছে প্রশ্ন দেখার সঙ্গে সঙ্গে। তো আশা করব সবার এই ভিডিওটা খুব পছন্দ হবে এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। বেশি দেরি না করে আমরা শুরু করি। 41 নম্বর প্রশ্ন, আজকের দিনের প্রথম প্রশ্ন। শনির বৃহত্তম চাঁদের নাম কি? প্রত্যেকটা গ্রহেরই এক একটা করে চাঁদ থাকে। কয়েকটা গ্রহ আছে, দুটো গ্রহ যার কোনো চাঁদ নেই, আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম। সেরকম শনিরও অনেকগুলো চাঁদ থাকে এবং ওই চাঁদগুলোর মধ্যে সবচেয়ে বৃহত্তম চাঁদের নাম কি শনির? ইউরোপা, বি গ্যানিমিড, সি টাইটান, নাকি ডি ট্রাইটন? অপশানের মধ্যে তোমরা নজর দেবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য আমি আবার রিপিট করছি যে 5 থেকে 10 সেকেন্ডের মতন সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে তোমরা কমেন্ট বক্সে টাইপ করে আনসারটা লিখে দেবে। তো 41 নম্বর প্রশ্নের উত্তর হলো শনির বৃহত্তম চাঁদের নাম হলো টাইটান। বানানটা তোমরা অবশ্যই মনে রাখবে, টাইটান। এবং প্রত্যেকটা প্রশ্নেরই আমরা চেষ্টা করব যে ব্যাখ্যাগুলো দিতে। সো এই প্রশ্নের ব্যাখ্যা হচ্ছে টাইটান হলো শনির বৃহত্তম চাঁদ এবং সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম চাঁদ। এই টাইটান চাঁদটা বুধ গ্রহের চেয়েও বড়। এটির একটি পুরো বায়ুমণ্ডল রয়েছে যাতে মূলত নাইট্রোজেন দ্বারা গঠিত। এই যে ব্যাখ্যাগুলো রয়েছে এই ব্যাখ্যার থেকেও অনেক সময় প্রশ্ন আসতে পারে। তো সেই জন্য এই নোটসগুলো তোমরা ভালোভাবে পড়ে নেবে। এই নোটসগুলো তথা পিডিএফ ফাইলগুলো কোথায় পাবে সেই জন্য তোমাদের জয়েন করতে হবে আমাদের ইউটিউব হোয়াটসঅ্যাপ চ্যানেল। যে চ্যানেলের লিঙ্ক আমাদের কমেন্ট বক্সে প্রথম কমেন্টে দেওয়া আছে। ওখানে ক্লিক করলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারবে এবং ওই চ্যানেলে তোমাদের পুরোপুরি ইনফরমেশান দেওয়া হবে যে এই নোটসগুলো এছাড়া অন্যান্য নোটসগুলো ডিটেলস যে নোটসগুলো আছে মক টেস্টের কোয়েশ্চেন আনসার ছাড়াও সেটা তোমরা কোথায় পাবে, কীভাবে পাবে। পরবর্তী প্রশ্ন, আমাদের সৌরজগতের বৃহত্তম গ্রহাণু কি? সেরেস, ভেস্তা, পেলাস, নাকি ইরুস? আমাদের সৌরজগতের বৃহত্তম গ্রহাণু কোনটি? তোমরা উত্তরটা আমি বারবার রিকোয়েস্ট করছি অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। এতে করে তোমাদের মনে এই আনসারটা বসে যাবে। একটু আলসি না করে কষ্ট করে লিখে নাও, দেখবে তোমরা পরীক্ষার মধ্যে এটা কীভাবে মনে পড়ে। ঠিক এরকমভাবেই আমিও প্রিপারেশন করেছিলাম, সেজন্য আমি তোমাদের বারবার বলছি। সো 42 নম্বর প্রশ্নের উত্তর হলো সৌরজগতের বৃহত্তম গ্রহাণু হলো কি? সেরেস। সেরেস হলো আমাদের সৌরজগতের বৃহত্তম গ্রহাণু। এটি মঙ্গল এবং বৃহস্পতির মধ্যে গ্রহাণু বেল্টে অবস্থিত এবং এটি একটি ব্রাহ্মণ গ্রহ হিসেবেও শ্রেণীবদ্ধ। এই যে গ্রহাণুটি আছে এটি একটি বামন গ্রহ হিসেবে শ্রেণীবদ্ধ। এটির নাম হচ্ছে সেরেস। পরবর্তী প্রশ্ন, গ্রহাণু বেল্টে কোন বামন গ্রহটি অবস্থিত? প্লুটো, সেরেস, এরিস, নাকি হাউমিয়া? গ্রহাণু বেল্টে কোন বামন গ্রহটি অবস্থিত? প্লুটো, সেরেস, এরিস, নাকি হাউমিয়া? তো এই প্রশ্নটির উত্তর হচ্ছে সেরেস। জাস্ট লাস্ট কোশ্চেনে আমরা আলোচনা করেছিলাম। গ্রহাণু বেল্টের বৃহত্তম বস্তু সেরেস এবং এটি একটি বামন গ্রহ হিসেবে শ্রেণীবদ্ধ। এটি একমাত্র বামন গ্রহ যা মঙ্গল এবং বৃহস্পতির মধ্যবর্তী গ্রহাণু বেল্টে অবস্থিত। এছাড়া আর কোনোটি নেই। পরবর্তী প্রশ্ন, এর মধ্যে কোনটি গ্যালিলিয়ান চাঁদ নয়? চাঁদগুলোরও অনেক প্রকারভেদ থাকে তাদের নিজস্ব বৈশিষ্ট্যের কারণে। তো নিচে দেওয়া অপশানগুলোর মধ্যে কোনটি গ্যালিলিয়ান চাঁদ নয়? অপশান হচ্ছে টাইটান, আইউ, গ্যানিমিড, নাকি ইউরোপা?
তো নিচের অপশানগুলোর মধ্যে, শুধুমাত্র নিচের অপশানগুলোর মধ্যে যেটি গ্যালিলিয়ান চাঁদ নয় সেটি হচ্ছে টাইটান। বৃহস্পতির 4টি বৃহত্তম চাঁদ আছে। এর মধ্যে একটা হচ্ছে আয়ু, সবচেয়ে বড়, এরপরে ইউরোপা, তারপরে গেনিমিড এবং ক্যালিস্টো। এগুলা সবগুলাই গ্যালিলিয়ান চাঁদ হিসেবে পরিচিত। কেন? কারণ এগুলি 1610 সালে গ্যালিলিও গ্যালিলি আবিষ্কার করেছিলেন এবং সৌরজগতের কয়েকটি বৃহত্তম চাঁদের মধ্যেও গণ্য করা হয়ে থাকে। সো 1610 সালে এই 4টি চাঁদকে কে আবিষ্কার করেছিলেন? গ্যালিলিও গ্যালিলি। ঠিক আছে, তো প্রশ্ন আসতে পারে ইউরোপা কোন গ্রহের চাঁদ? বৃহস্পতির চাঁদ। অথবা আসতে পারে ইউরোপা কে আবিষ্কার করেছিলেন? গ্যালিলিও গ্যালিলি। অথবা আসতে পারে ক্যালিস্টো কবে আবিষ্কৃত হয়েছিল? 1610 সালে। তো সুতরাং ব্যাখ্যাগুলো তোমরা ভালোভাবে পড়ে নেবে। পরবর্তী প্রশ্ন, সৌরজগতের আনুমানিক বয়স কত? 2.5 বিলিয়ন বছর, নাকি 4.6 বিলিয়ন, নাকি 10 বিলিয়ন, নাকি 13.8 বিলিয়ন বছর? সৌরজগতের আনুমানিক বয়সটা কত হতে পারে? আমরা যে সৌরজগতে বাস করি সেই সৌরজগতের আনুমানিক বয়সটা কত হতে পারে তোমরা কমেন্ট বক্সে লেখো। তো সৌরজগতের আনুমানিক বয়সটা হচ্ছে 4.6 বিলিয়ন বছর। সৌরজগতের বয়স প্রায় 4.6 বিলিয়ন বছর। একটি বড় আণবিক মেঘের মধ্যে একটি অঞ্চলের মহাকর্ষীয় পতন থেকে এটি গঠিত হয়েছিল। আমাদের পরবর্তী প্রশ্ন, পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত? 93 অথবা 93 মিলিয়ন মাইল, 150 অথবা 150 মিলিয়ন মাইল, 10 মিলিয়ন মাইল, নাকি 200 অথবা 200 মিলিয়ন মাইল? পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত হতে পারে? তো পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব হলো কত? 93 অথবা 93 মিলিয়ন মাইল। পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব প্রায় 93 মিলিয়ন মাইল, 150 মিলিয়ন কিলোমিটার, অথবা এটাকে 150 মিলিয়ন কিলোমিটারও বলা হয়, যা 1 AU অথবা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। AU এর ফুল ফর্ম হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট নামেও পরিচিত। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর কক্ষপথের সমতলের উপরে দেখা হলে গ্রহগুলি সূর্যের চারপাশে কোন দিকে ঘোরে? ঘড়ির কাঁটার দিকে, নাকি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, নাকি কিছু কিছু ঘড়ির কাঁটার দিকে ঘুরে এবং কিছু বিপরীত দিকে, অথবা গ্রহগুলি ঘুরেই না? অপশান কোনটা হবে 47 নম্বরের? পৃথিবীর কক্ষপথের সমতলের উপরে দেখা হলে গ্রহগুলি সূর্যের চারপাশে কোন দিকে ঘুরে? যারা স্ক্রিনশট নিচ্ছ, স্ক্রিনশট নেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি নোটসগুলো তোমাদের অ্যাভেলেবেল করে দেবো, তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে নাও। নিচে দেওয়া একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কের মাধ্যমে কমেন্ট বক্সে লিঙ্কটা দেওয়া আছে। তো 47 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তো পৃথিবীর কক্ষপথের সমতলের উপরে দেখা গেলে সমস্ত গ্রহ সূর্যের চারিদিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, যা গ্রহণ সমতল নামেও পরিচিত। আমাদের পরবর্তী প্রশ্ন, গ্রহণ সমতল বলতে কী বোঝানো হয়? যে সমতলে পৃথিবীর নিরক্ষরেখা অবস্থিত, যে সমতলে পৃথিবীর চাঁদ প্রদক্ষিণ করে, যে সমতলে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে, নাকি পৃথিবীর উত্তর ও দক্ষিণ গোলার্ধকে বিভক্তকারী সমতলকে বোঝানো হয় গ্রহণ সমতল? 48 নম্বরের ABCD থেকে কোন অপশানটি সঠিক হবে সেটা তোমরা কমেন্ট বক্সে লেখো। তো গ্রহণ সমতল কি? যে সমতলে সূর্যের চারিদিকে পৃথিবীর কক্ষপথ রয়েছে। অপশান নাম্বার সি, এখানে গ দেওয়া আছে, গ মানে সি, এটা তোমরা কারেক্ট করে নেবে। ব্যাখ্যাটা হচ্ছে গ্রহণ সমতল হলো কাল্পনিক সমতল যা সূর্যের চারপাশে পৃথিবীর কক্ষপথ ধারণ করে। এমন কোনো রাস্তা নেই যে আমাদের আগরতলা থেকে ধর্মনগর যাওয়ার যে রাস্তাটা আছে, বা আগরতলা থেকে সাউথের দিকে সাবরুম যাওয়ার যে রাস্তাটা আছে, এমন রাস্তা নয়, এটা একটা কাল্পনিক রাস্তা। এই রাস্তা দিয়ে বা ওই কক্ষপথ ধরে আমাদের গ্রহগুলি সূর্যের চারিদিকে ঘুরপাত করে থাকে। এটি আকাশ জুড়ে সূর্যের আপাত পথের ভিত্তি এবং সৌরজগতের বেশিরভাগ গ্রহের কক্ষপথ রয়েছে যা এই সমতলের কাছাকাছি। আমাদের পরবর্তী প্রশ্ন, আমাদের সৌরজগতের মডেলের ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি ভুল? যেটা সঠিক না, যেটা ভুল। ভুল কোনটা? এটা এখানের মধ্যে 4টা অপশনের মধ্যে 3টাই সঠিক, কোনটা ভুল সেটা তোমাদের লিখতে হবে। এ, সূর্যের সৌরজগতের ভরের 99%-এর বেশি। গ্রহগুলি কণিক ভরের বেগের 99%-এর বেশি। জুবিয়ান গ্রহগুলি সৌরজগতের 99%-এরও বেশি ভরের জন্য দায়ী সিস্টেম।
নাকি আমাদের সৌরজগতের গ্রহগুলির মধ্যে বৃহস্পতি সবচেয়ে ভারী? কোনটা সঠিক নয় সেটা তোমাদের চুজ করতে হবে। আর দেরি না করে এই প্রশ্নটার উত্তর আমি তোমাদের বলে দিচ্ছি। আমাদের সৌরজগতের মডেলের ক্ষেত্রে নিচের যে বিবৃতিটি ভুল সেটি হচ্ছে অপশান নাম্বার জি, তথা জুবিয়ান গ্রহগুলি সৌরজগতের ভরের 99%-এরও বেশি জন্য দায়ী। তো জুবিয়ান গ্রহ, কোন কোন গ্রহকে জুবিয়ান গ্রহ বলা হয় সেটা তোমরা কমেন্ট বক্সে লিখবে, এটা আমরা আলোচনা করেছিলাম। তো এটার ব্যাখ্যা হচ্ছে আমাদের সৌরজগতের মডেল অনুসারে সূর্যের সৌরজগতের ভরের 99%-এরও বেশি গ্রহগুলির 99%-এর বেশি ভর করে কৌণিক ভরের ব্যাগের, এবং গ্রহগুলির মধ্যে বৃহস্পতি বৃহত্তম এবং ভারী। তো তোমাদের এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে কমেন্ট বক্সে লিখবে যে কোন কোন গ্রহকে পার্থিব গ্রহ এবং কোন কোন গ্রহকে জুবিয়ান গ্রহ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আমাদের পরবর্তী প্রশ্ন আজকের দিনের এই ভিডিওটার জন্য যে কুইপার বেল্ট কি? কুইপার বেল্ট বলতে কী বোঝানো হয়? মঙ্গল এবং বৃহস্পতির মধ্যে গ্রহাণুর একটি অঞ্চল, নাকি সূর্যের চারপাশে ধূমকেতুর একটি বলয়, নাকি নেপচুনের বাইরে সৌরজগতের একটি অঞ্চল, নাকি সূর্যের বায়ুমণ্ডলের সবচেয়ে বাইরের স্তর? এই চারটে অপশান থেকে কোন অপশানটি সঠিক হবে? এ, বি, সি অথবা ডি। তো কুইপার বেল্ট হচ্ছে, তোমরা অপশানটা আগে লিখে নাও, তারপর আমি তোমাদের সঠিক উত্তরটি বলে দেব। কুইপার বেল্ট কি? কুইপার বেল্ট হচ্ছে নেপচুনের বাইরে সৌরজগতের একটি অঞ্চল। সো আমাদের যে 8টি গ্রহ আছে, এই 8টি গ্রহের যে বেল্টগুলো আছে বা কক্ষপথ আছে, এর বাইরে সবার লাস্টে আছে নেপচুন, এবং নেপচুনের সবচেয়ে বাইরে যে বেল্টটি অবস্থিত সেটাকে কী বলা হয়? কুইপার বেল্ট বলা হয় সৌরজগতের। তো কুইপার বেল্ট নেপচুনের বাইরে সৌরজগতের একটি অঞ্চল যেখানে প্লুটো সহ অনেক ছোট বরফের দেহ এবং বামন গ্রহ রয়েছে, যেগুলো একমাত্র প্লুটোকে চিহ্নিত করেছে, অন্যান্য ব্রাহ্মণ গ্রহকে এখনও সঠিকভাবে চিহ্নিত করা হয়নি। তো আজকের জন্য এখানেই এই ভিডিওটা আমি সমাপ্ত করলাম। তোমাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব যে ভিডিওটা তোমাদের যে ভাই বোন অথবা বন্ধুবান্ধব রয়েছে যারা টেটের জন্য প্রিপারেশন করছে বা ভবিষ্যতে টেটের জন্য প্রিপারেশন করবে, তাদের সঙ্গে শেয়ার করে দেবে। এবং সবাইকে রিকোয়েস্ট করছে যে এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে, আর কমেন্টে সবসময় উত্তরগুলো লিখবে। আর যদি তোমাদের ভিডিওটা পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করে যাবে, তাতে করে আমি বুঝতে পারবো যে আমাদের এই ভিডিওটা কতটুকু ভালো হয়েছে, এবং ভবিষ্যতে আরও বেশি ইনফরমেশান দিয়ে আমি ভিডিও আনার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আর সবাই খুব ভালোভাবে প্রিপারেশন করবে। ধন্যবাদ।